রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের পক্ষে বিশেষজ্ঞরাও সংবিধানের মূলনীতি পরিবর্তনে ভিন্ন মত। সব পক্ষের মতামত নিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির আশা নাগরিক কমিটির। প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি দুইবারের বেশি নির্বাচন করতে পারবেন না। এটা যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূরে এগিয়ে যাবে। মূলনীতিগুলো হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার, এই পিলার একটা পিলারও ভাঙা যাবে না। শুধু পলিটিক্যাল কনসেনসাস হলেই হবে না, প্রিএমবেলের চেঞ্জে জাতীয় বিতর্ক হওয়া দরকার। ঠিক কতটুকু সংস্কারকে তারা ফেয়ার মনে করছেন, যদি সেটা উত্থাপন করা যায় তাহলে আলোচনা টেবিলে আলাপ হতে পারে যে এইটা আরেকটু বাড়ানো সম্ভব না কমানো সম্ভব। দেরি না করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা আহ্বান বিএনপি নেতার। স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চটপটির দোকান দেখিয়ে ঋণীর নামে বিপুল টাকা আত্মসাৎ এস আলমের। 4 ব্যাংক থেকে 1.5 লাখ কোটি টাকার বেশি লুটপাট। বড় দুর্নীতিবাজ ধরতে দুদককে আরো সক্রিয় হওয়ার পরামর্শ। আমদানির খবরে চালের বাজারে কমছে উত্তাপ। কেজিতে 2 থেকে 1 টাকা কমলেও ফেরেনি আগের অবস্থা। কাটেনি ভোজ্য তেলের সংকট। সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দামে স্বস্তি। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজ্ঞরা। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমানো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এসব বিষয়ে শুধু রাজনৈতিক ঐক্য নয়, বরং জাতীয় ঐক্যের তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে সব পক্ষের মতামত নিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির আশা জাতীয় নাগরিক কমিটির। হাসান ওয়ালির প্রতিবেদন। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা পড়ে প্রধান উপদেষ্টার কাছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বয়স কমিয়ে 25 থেকে 21, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নারীদের জন্য আলাদা 100 আসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম বদলে জনগণতন্ত্রী, মূলনীতি পরিবর্তন সহ দেওয়া হয়েছে নানা প্রস্তাবনা। অন্যদিকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রস্তাবনা দিয়েছে বদিউল আলম মজুমদারের কমিশন। এসব প্রস্তাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজ্ঞদের। ম্যানেজ করতে পারে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছেন অধ্যাপক সাব্বির আহমেদ। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তি তার। আপনি যদি একটা স্টুডেন্টকে 21 বছরে তাকে নির্বাচন করার সুযোগ করে দেন, তো সে তো তার পড়ালেখাই শেষ করতে পারবে না। তিনি প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি 2 বারের বেশি নির্বাচন করতে পারবেন না। এটা যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূরে এগিয়ে যাবে। ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, তারপরে বাঙালি জাতীয়তাবাদ, এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো তো কোনো ব্যক্তির ইচ্ছায় এখানে আসে নাই, এটা এই জাতির দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। অনেকটা একই রকম অভিমত সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট আহসানুল করিমের। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বিদ্যমান সংবিধানের ভিত্তি উল্লেখ করেন তিনি। বলেন, স্বৈরতন্ত্র ঠেকাতে ক্ষমতা কাঠামোর আরও সুনির্দিষ্ট প্রস্তাবনা জরুরি। কেন এখানে নিম্নকক্ষ করা হলো, তাদের কাজ কি, আবার উচ্চকক্ষ করা হলো, তাদের কাজ কি, সেটা কিন্তু এখানে বলা নাই। এই মূলনীতিগুলো হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার, এই পিলার একটা পিলারও ভাঙা যাবে না। সুতরাং এগুলোকে তো সুপারিশ করলে হবে না, তো আগামী সংসদ যদি চায়ও সেটা করতে পারবে না। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন 2 বিশ্লেষকই। তবে ইভিএম বাতিল করা নিয়ে আছে ভিন্ন মত। ইভিএম এর মাধ্যমে যত রকম কারচুপি করা সব করেছে, সুতরাং আমি সংস্কার যারা করেছেন তাদের সাথে আমি একমত। সারা দুনিয়া যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের দিকে যাচ্ছে, সেখানে এই সংস্কার কমিশন এসে এটাকে বাদ দিয়ে দিয়েছে। সংবিধানের মূলনীতি সহ স্পর্শকাতর বিষয় পরিবর্তনে শুধু রাজনৈতিক ঐকমত্য নয়, জাতীয় ঐকমত্যের উপর জোর বিশেষজ্ঞদের। ক্ষমতাকে নিজের মতো করে একেবারে রাজার মতো রাজ্য যেভাবে চালাতো প্রাচীনকালে এম্পায়াররা,
ঠিক সেই প্রক্রিয়ায় দেশ চালানো ওটার থেকে আমরা অন্তত বের হতে পারবো। শুধু পলিটিক্যাল কনসেনসাস হলেই হবে না, প্রিএমবেলের চেঞ্জে জাতীয় বিতর্ক হওয়া দরকার। সব পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি হবে বলে আশাবাদ নাগরিক কমিটির। ঠিক কতটুকু সংস্কারকে তারা ফেয়ার মনে করছেন, যদি সেটা উত্থাপন করা যায় তাহলে আলোচনা টেবিলে আলাপ হতে পারে যে এইটা আরেকটু বাড়ানো সম্ভব না কমানো সম্ভব। সংস্কার প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে অন্তর্বর্তী সরকার, তারপরই তৈরি হবে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তার দাবি, জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ লাঘব হবে না। দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সমালোচনা করে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সেই প্রশ্ন তোলেন। নির্বাচন সংস্কার আর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা ও সংলাপে ব্যস্ততা যাচ্ছে সরকার ও নির্বাচন অংশীজনদের মাঝে। নির্বাচন কবে হবে তা নিয়েও চলছে যুক্তিতর্ক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানান। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। একই দিন রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণ সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার দুর্নীতির সমালোচনা করেন। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। হাসিনের যে মহা দুর্নীতি, একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি, এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পাই। এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলবো? আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। ভারত কিভাবে তাকে রেখেছে কোনো উত্তর দিতে পারছে না, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। দেবেন কি করে? কথিত উন্নয়নের নামে হাসিনা সরকার দুর্নীতি করে দেশ থেকে যে টাকা পাচার করেছে তা দেশে ফিরিয়ে আনার দাবিও জানান বিএনপি নেতারা। সবাইকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। 4 ব্যাংক থেকেই 1.5 লাখ কোটি টাকার বেশি লুটপাট করেছে এস আলম গ্রুপ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ দুর্নীতির চিত্র। শুধু চটপটির দোকান দেখিয়ে ঋণের নামে 234 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এমন বাস্তবতায় বিগত সরকারের সুবিধাভোগী গ্রুপটির দুর্নীতির ফিরিস্তি খুঁজতে টাস্ক ফোর্স গঠন করেছে দুদক। যদিও বিশেষজ্ঞরা বলছেন বড় দুর্নীতিবাজ ধরতে এখনও বাড়েনি দুদকের তৎপরতা। তাসলিম তৌহিদের প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর চটপটির দোকান দেখতে ছোটখাটো হলেও এই প্রতিষ্ঠান ও 2টি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে অন্তত 234 কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগ উঠেছে। ঋণ গ্রহণ করেন নওরোজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মালিক নাজমি নওরোজ হলেও প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলমের পকেটে। এমন অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। চটপটির দোকান ও 2টি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 234 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঋণ জালিয়াতির সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তথ্যানুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে লুটপাটের ঘটনা অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39,000 কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। যদিও দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মনে করেন বড় দুর্নীতিবাজ ধরার ক্ষেত্রে সক্রিয়তার এখনও ঘাটতি রয়েছে। সেই সময়কার দুদক এটা ধরতে পারেনি, ধরবার চেষ্টায় বা চিন্তাই করতে পারেনি, যেহেতু সরকারি প্রভাব ছিল সেই কারণে। এখন যে
পট পরিবর্তন হয়ে গেছে, সরকার এবং বাইরের পরিবেশ সবটাই হচ্ছে যে এই দুর্নীতিকে ধরো। সেই জায়গায় দুদকের যে তৎপরতা, সেই ক্ষিপ্র গতি আমি দেখছি না। দুদক কেমন যেন একটু কুঁড়েমি, কেমন যেন একটু ঢিলেমি ভাব মনে হচ্ছে। ইতোমধ্যে বন্ধ হওয়া এস আলমের 8 প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে রাজধানীর বাজারে কমতে শুরু করেছে চালের দাম, তবে এখনও তা চড়ে আছে উচ্চ মূল্যেই। এদিকে দাম বৃদ্ধির পরও আবার সংকটে পড়েছে বোতলজাত সয়াবিন তেলের বাজার। একে দাম বৃদ্ধির কারসাজি হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে সরবরাহ বেশি থাকায় শীতকালীন সবজির দামে স্বস্তি মিলছে ভোক্তার। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন MS আরেফিন। চালের বাজার কয়েক সপ্তাহ চড়া থাকার পর অবশেষে দাম কমতে শুরু করেছে রাজধানীতে। শুক্রবার সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, বিড়ি 28 কেজিতে 1 থেকে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকায়। মানভেদে নাজির শাইলের দাম কমেছে কেজিতে 2 টাকা। তবে মিনিকেটের দাম কমতির কোনো খবর নেই বিক্রেতাদের কাছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 78 থেকে 79 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানির খবরে মিলাররা মজুত করা চাল বাজারে ছাড়তে শুরু করায় দাম কমছে। চালের বাজারের দাম ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কেমরের দাম বাড়িয়ে যাচ্ছে, ভ্যাট ট্যাক্স বেড়ে গেছে নাকি। কোনো অভাব নাই, কোনো কিছু নাই, তারপরও এর বাজার আসলে কিন্তু আমরা একদম হতাশ হয়ে যায়। বড় বড় মিল যারা আছে ওরা ধান একসাথে বেশি কিনে মজুত করে ফেললে অন্য ছোট মিলার যারা আছে ওরা পারছে না পাওয়ার কারণে ওরা বলতেছে যে ধানের অভাব। ইন্ডিয়ান মালটা যদি অ্যাভেলেবল হয় তখন হয়তো একটু কমে বিক্রি করতে পারবো বা কমে কিনতে পারবো। বাজারে বোতলজাত সয়াবিন তেল হাওয়া করে দিয়ে দাম বাড়িয়ে নেয়ার পর আবারও দাম বৃদ্ধির পায়তারা করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এমন অভিযোগের পক্ষে ব্যবসায়ীদের যুক্তি, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানগুলো। বেশি দামে তেল কেনার অভিযোগ ভোক্তারও। গায়ের দামে থেকে 10 টাকা করে বেশি নিচ্ছে, কিছু করার নাই, যেহেতু তেল পাই না আমাদের তো খেতেই হবে। সিন্ডিকেটের পণ্যবৃত্তি হয়েছে। এক কথায় বলবো যে আমরা এই দেশের থেকে যদি মনে করি কি যে আগের সরকার স্বৈরশাসক ছিল, তাহলে আমরা বলবো যে আমরা চোর খেদাই এই দেশে ডাকাত বসাইছি আর কি ক্ষমতায়। খোলা সয়াবিনের বাজার সংকট থাকা কথা, ওই জায়গায় এখন সংকট দেখা যাচ্ছে ইনটেক তেলে। তারা কি করতেছে, আগের মালগুলো তারা আগে ভাগে স্টক সিন করে ফেলতেছে, যাতে করে যে নতুন যে রেটটা আসবে ওই হিসাবে, যার কারণে কিন্তু আমাদের মার্কেটে ঘাটতি সৃষ্টি হচ্ছে। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে শীতকালীন সবজির দাম। বেশিরভাগ সবজি মিলছে 20 থেকে 40 টাকা প্রতি কেজিতে। সিজনাল যে সবজিগুলি আছে সব আলহামদুলিল্লাহ ভালো। শীতকালীন হিসাবে মোটামুটি সব সবজি আমদানি আছে থাকার কারণে সবজির দাম কম। বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকায়। পুরাতন দেশি পেঁয়াজ 90 টাকা আর নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। শুধু কি সাধারণ মানুষের কাঁধেই ভ্যাটের চাপ বেড়েছে? ব্যবসায়ীরা বলছেন, টার্নওভার করের সীমা কমিয়ে তাদের ঘাড়েও চাপানো হয়েছে উচ্চ ভ্যাটের বোঝা, যার ঘানি এবার টানতে হবে ভোক্তাকেই। এনবিআরের সাবেক এক চেয়ারম্যানের মতে, চাপে থাকা অর্থনীতি সম্প্রসারণে যখন টার্নওভার করের সীমা বাড়ানো উচিত, তখন উল্টো পদক্ষেপ নিল সরকার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। মানের সাথে এখন যদি ভ্যাট যোগ হয়, কষ্টের উপর আরেকটা কষ্ট সৃষ্টি হলো। ভ্যাট দিয়ে আমরা আমাদের উন্নয়নমূলক কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে। ভ্যাটের চাপে কি শুধু ভোক্তারাই নাকাল? খুচরা দোকানিরা বলছেন, তাদের হিসাবও পাল্টে দিয়েছে সম্প্রতি ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধন করে জারি করা অধ্যাদেশ। বেচা বিক্রিতে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে কম, আবার জিনিসপত্রের দাম বেশি, আবার এর উপরে ভ্যাট বসাইছে, আবার ট্যাক্স বাড়াইছে, দেখা যাচ্ছে আমাদের অস্বস্তি সব দিকেই। আগে তো আমার 2টা দোকান ছিল, লাভের চাইতে ভ্যাট বেশি, এই কারণে ব্যবসা এখন গোছায় নেওয়া লাগবে আস্তে আস্তে। প্রতিযোগিতার বাজারে স্বল্প মুনাফায় চলতে না পেরে ব্যবসার পরিধি ছোট করেছেন এই মুদি দোকানে। তারপরও তার জীবন জীবিকা কঠিন করে দিয়েছে টার্নওভার করের হিসাব। কারণ ভ্যাটের আওতা বাড়াতে টার্নওভার করের জন্য তালিকাভুক্তি সীমা 50 লাখ টাকা থেকে কমিয়ে 30 লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ আগে কোনো প্রতিষ্ঠানের বাৎসরিক বিক্রি 50 লাখ টাকা না হলে ওই প্রতিষ্ঠানকে কোনো কর দিতে হতো না। অথচ বর্তমানে 30 লাখ টাকা হলেই দিতে হবে 4% হারে টার্নওভার কর। আগে এই টার্নওভার কর সীমা 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা ছিল। বর্তমানে তা করা হয়েছে 30 লাখ থেকে 50 লাখ টাকা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের টার্নওভার 50 লাখ টাকা পার হলেই ওই প্রতিষ্ঠানকে গুনতে হবে 15% ভ্যাট। ব্যবসায়ীরা বলছেন, তাদের উপর চাপানো ভ্যাটের বোঝা দিন শেষে বহন করতে হবে ভোক্তাকেই। ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপামর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা ঠেলে দিবে। এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের মতে, চাপে থাকা অর্থনীতির বাস্তবতা আমলে নিয়ে যখন টার্নওভার করের সীমা বাড়ানো দরকার, ঠিক তখনই উল্টো পথে হাঁটল সরকার। আমার অর্থনীতি গ্রো করতেছে, আমার জিনিসপত্রের দাম বাড়তেছে, ডলারের মূল্য বেড়ে গেছে,
সব কিছু বেড়ে গেছে, ইনফ্লেশন অনবরত কন্টিনিউয়াসলি ইনফ্লেশন বেড়ে গেছে। সেখানে পঞ্চায়েত হওয়া উচিত 75 বা 1 লাখ, সেটা না করে আমি আশ্চর্য হচ্ছি যেটা 30 করেছে। এদিকে রাইড শেয়ারিং, স্পন্সরশিপ, তথ্য প্রযুক্তি সহ 85 ধরনের সেবা ও জ্যাম, জেলি, টিস্যু, সস, বিস্কুট, নুডলস, ওষুধ সহ 75 ধরনের পণ্যের উৎপাদন পর্যায়ে টার্নওভার যাই হোক না কেন ভ্যাট দিতে হবে 15% হারে। 2019 সালের জুলাইয়ে দেয়া সেই সাধারণ আদেশ বহাল রাখা হয়েছে এখনো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী 25 শিক্ষার্থী। মেডিকেল কলেজের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনায় সরকার। অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলায় সাধারণ মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন সার্জিস। গত 16 বছরে রংপুর বিভাগ অনেক বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি রাস্তা ছাড়া তেমন কোনো উন্নয়নই হয়নি এ বিভাগে, গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা। সৃষ্টিকর্তা আমাদেরকে এখন যে একটা সুযোগ দিয়েছেন, এটা আমাদের কাছে আমানত। আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশায় এই সুযোগ আমাদেরকে দিবে। তো আমরা এই আমানতটাকে রেখে মানুষের জন্য যা কিছু করা যায় লিগালি, লজিক্যালি আমরা সেটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব। কোথাও যদি আপনারা দেখেন যে কোনো একটা কাজের জন্য টাকা চাচ্ছে, হয়রানি করছে, তখন ওই প্রতিনিধিকে আপনারা জানাবেন। তার বিরুদ্ধে যদি সে অন্যায় করে থাকে যেই ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থা নিব। এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে হলেও পূর্ণাঙ্গ সিলেবাসে 2024-25 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা। 5380 আসনের বিপরীতে পরীক্ষার নিবন্ধন করেন 1,35,261 জন। প্রতি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা 25। সকালে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, আসন বৃদ্ধি নয়, শিক্ষার মান বাড়াতে কাজ করছে সরকার। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে মেডিকেলে পা রাখার ভর্তিযুদ্ধ। তাই তো পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই রাজধানীর কেন্দ্রগুলোতে ভিড় পরীক্ষার্থীদের। বাবা মায়ের হাত ধরে জীবনের এই ধাপ অতিক্রমের স্বপ্ন সবার চোখে মুখে। সকাল 8টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করার সুযোগ পান। তল্লাশি শেষে প্রবেশ করেন একে একে। শুক্রবার সকাল 10টায় শুরু হয় 1 ঘন্টার ভর্তি পরীক্ষা। কেন্দ্রগুলোর বাইরে ভিড় করেন অভিভাবকরা। বরাবরের মতোই প্রত্যাশা সন্তানের সফলতা। বাচ্চারা প্রচুর খেটেছে, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে এই বছর সেকেন্ড টাইমারদের সুযোগ বেশি। যেখানে 1,35,000 পরীক্ষার্থী, সেখানে তো মাত্র সরকারি হলো 5,000 5,500। ওভারঅল সেটা তো খুবই কঠিন। বাবার টাকার পাশে, অভিভাবকের টাকার পাশে গভর্নমেন্টের সাবসিডিও যাচ্ছে। কাজেই গভর্নমেন্টের প্রতি, রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, দেশের মানুষের প্রতি তো একটা কমিটমেন্ট অবশ্যই আছে। এবছর আবেদন জমা পড়েছে 1,35,261টি। বিপরীতে সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে 5,380টি। দেশের বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজের সংখ্যা 110টি। এবছর এইচএসসি পরীক্ষার সময় জুলাই আন্দোলনে পরিবেশ অনুকূল না থাকায় বারবার স্থগিত হয় পরীক্ষা। শেষমেশ অর্ধেক পরীক্ষা দেওয়া হয়নি তাদের। এইচএসসিতে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিলেও ভর্তি পরীক্ষা হয়েছে পূর্ণ সিলেবাসে। জানিয়ে অনেকের কিছুটা আক্ষেপ থাকলেও পরীক্ষার পরিবেশ এবং প্রশ্নপত্র নিয়ে সন্তোষ বেশিরভাগ শিক্ষার্থীর। শর্ট সিলেবাস থেকে ছিল আর বাইরের থেকে টুকটাক কিছু আসছে, বাইরের মানে লং সিলেবাস থেকে কিছু আসছে। আর এমনি বাকি সব ঠিক ছিল। শর্ট কোশ্চেনও মানে শর্ট সিলেবাসও পড়েছি, বাইরে থেকেও পড়েছি, সেজন্য তেমন একটা সমস্যা হয়নি। যারা শর্ট সিলেবাস পড়ে আসছে তাদের তো ওইটা হচ্ছে চাপ পড়ে গেছে, যার কারণে কভার আপ করা একটু সমস্যা হয়েছে। এদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আসন বৃদ্ধি নয়, বরং কলেজগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। আমাদের আসলে নিড অ্যাসেসমেন্টটা হয় না। এই নিড অ্যাসেসমেন্ট হলে আমরা জানতে পারতাম যে আমাদের আসলে কত ডাক্তারের দরকার, আমাদের কত নার্সের দরকার, কোন সাবজেক্টের দরকার। শুধু ডাক্তার বানাইলে তো হবে না। একই সময় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় খুলনা, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট সহ দেশের 19টি কেন্দ্রে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
কোনো পক্ষের উস্কানিতে যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ইকোনমিক্যাল খ্রিস্টিয়ান ট্রাস্টের সেক্রেটারি মিল্টন বিশ্বাস। শুক্রবার সকালে রাজধানীর সেন্ট থমাস চার্চে অনুষ্ঠিত একটি সেমিনারে তিনি একথা বলেন। সশস্ত্র বাহিনী দায়িত্বে থাকায় সংখ্যালঘুরা নিরাপদে আছেন বলে সেমিনারে মন্তব্য করেন ইকোনমিক্যাল খ্রিস্টিয়ান ট্রাস্টের ট্রেজারার জন সুশান্ত বিশ্বাস। সেমিনারে বক্তারা বলেন, জাতীয় ঐক্য থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। যে কোনো প্রান্ত থেকে অপপ্রচার আসুক না কেন, আমাদের সঠিক তথ্য দিয়ে তা খণ্ডন করতে হবে, তাদেরকে তাদের ভুল ধরিয়ে দিতে হবে। তবে কোনো পক্ষের উস্কানিতে পা দেওয়া যাবে না কিছুতেই। সশস্ত্র বাহিনীর দায়িত্বে পালন করছে বলেই মানুষ শান্তিতে আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, দেশের সংখ্যালঘুরা অতীতে যে কোনো সময়ের চেয়ে ভালো আছে এবং নিরাপদে আছে। সংখ্যালঘু নিয়ে স্বার্থন্বেষী মহলের অপচেষ্টা চালাচ্ছে, সেটার জন্য আমাদের সচেতন থাকতে হবে। সুখী সমৃদ্ধ দেশ, শান্তির দেশ আমরা প্রত্যাশা করি এবং একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটা সুন্দর সরকার যেন গঠিত হয়, সেজন্য আমরা আমাদের পরম করুণাময় ঈশ্বর তার কাছে আমরা প্রার্থনা করি। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। ভ্রমণ পিপাসুদের পদচারণায় সমুদ্র তীর কানায় কানায় পূর্ণ। নোনা জলে প্রিয়জনের সঙ্গে মেতেছেন আনন্দ উল্লাসে। পর্যটকের নিরাপত্তায় সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শান্ত সাগরের ঢেউয়ের গর্জন, তার মাঝে মানুষের উল্লাস। নোনা জলে সমুদ্র স্নানের পাশাপাশি টিউবে গা ভাসিয়ে মেতে ওঠা, আর মাঝে মাঝে জ্যাটিস্কি করে সমুদ্রের নীল জলরাশি দেখতে ছুটে যাওয়া। এই তো গেল নোনা জলে মানুষের আনন্দ উৎসব। বালিয়াড়িতেও রয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সুন্দর মুহূর্তটুকু ক্যামেরাবন্দি করে রাখছেন ভ্রমণ পিপাসুরা। ঘুরছেন ঘোড়ার পিঠে কিংবা বিচ বাইকে। সমুদ্র সৈকতে আজকে অনেক মানুষ, শুক্রবার তো সবাই মিলে আসলাম, খুবই ভালো লাগতেছে, খুব এনজয় করতেছে। মানসিক শান্তির জন্য আসলে আমরা কক্সবাজারে আসা হয়। এখন সিজন চলছে, শীতকাল, মোটামুটি সব ইউনিভার্সিটির সেমিস্টার শেষ। পর্যটকদের ভিড়ের মাঝে ঘটছে শিশু নিখোঁজের ঘটনাও। তবে ট্যুরিস্ট পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে হস্তান্তর করা হচ্ছে অভিভাবকদের কাছে। আমার ছেলে আসলে ওর মাকে দিয়েছিলাম, ওর মা যে কোনো কারণেই মানে দেখতে দেখতেই মানে হারাই গেছে এরকম আর কি। শীত মৌসুমে হঠাৎ করে সাগরে বেড়েছে ঢেউয়ের তীব্রতা, তাই পর্যটকদের নিরাপত্তায় সজাগ রয়েছে লাইফগার্ড কর্মী। মানুষ একটু বেশি কক্সবাজারে আছে, পর্যটকরা আমাদের একটু কষ্ট হলে আমরা যারা দূরে চলে যাচ্ছে তাদেরকে কাছে এনে পাশে দিয়ে কমিউনিকেশন করে বলতেছে। এদিকে বঙ্গোপসাগর হয়ে প্রতিদিনই কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছে পর্যটকবাহী 5টি জাহাজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী জিন্না, তারা যশোয়া, সরাসরি চলে যাব তার কাছে। যশোয়া, সকালের ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মেলার ইজারাদাররা যেমন বলছিলেন, তারা প্রত্যেক দিন গড়ে 80,000 দর্শনার্থী অন্তত প্রত্যাশা করেন। তবে গত শুক্রবার প্রায় 2 লাখ দর্শনার্থী এসেছিল বাণিজ্য মেলা, এবং আজ শুক্রবার এখন যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে তাতে বলা যাচ্ছে যে গত শুক্রবারের ন্যায় কিন্তু প্রত্যাশার থেকে দ্বিগুণ দর্শনার্থী আসতে যাচ্ছে আজকে বাণিজ্য মেলা প্রাঙ্গণে। এখন পর্যন্ত যারা এসেছেন তাতেই কিন্তু বলা যায় মেলার প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। প্রত্যেকটি স্টল, প্যাভিলিয়নে দর্শনার্থী এবং ক্রেতা সমাগম রয়েছে। সব ধরনের স্টল, প্যাভিলিয়নেই দর্শনার্থী ক্রেতা সমাগম রয়েছে। কিছু কিছু স্টলে নির্দিষ্টভাবে দর্শনার্থী এবং ক্রেতা সমাগম বেশি। আমরা যেমনটা বলছিলাম যে অন্তত 80,000 দর্শনার্থী প্রত্যেক দিন প্রত্যাশা করেন বলছিলেন মেলার আয়োজকরা, ইজারাদাররা, এবং তারা এমনটাও বলেছিলেন যে 5 দিন, সপ্তাহের অন্য 5 দিন শুক্র শনি বাদে 5 দিন সপ্তাহে দেখা যায় যে গড়ে 35,000-36,000 দর্শনার্থী থাকে মেলায়। এবং শুক্র শনিবারে তারা এতটাই বেশি সাড়া পেয়েছেন যে গত শুক্র শনিবারেও প্রত্যাশার থেকে দ্বিগুণ দর্শনার্থী এসেছে, এবং আজ শুক্রবারও সকাল থেকে যে দর্শনার্থী সমাগম দেখা যাচ্ছে তাতে বলা যায় যে গত শুক্রবারের ন্যায়
আজ শুক্রবারও প্রত্যাশার চেয়ে কয়েকগুণ বেশি দর্শনার্থী থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা এবং মেলায় অংশগ্রহণকারীরা। এবং এখানে ক্রেতা যারা আছেন, দর্শনার্থী যারা আছেন, তারাও আসলে কেনাকাটা করে, বিভিন্ন ছাড়ে কেনাকাটা করে অনেকটা উচ্ছ্বসিত, এবং দাম নিয়েও তেমন কোনো অভিযোগ আমরা দেখতে পাইনি। বরাবর যতটা অভিযোগ থাকে বিভিন্ন পণ্যের দাম নিয়ে, পণ্যের মান নিয়ে, এবছর সেই অভিযোগটা কিছুটা কম করছেন ক্রেতারা। এবং আরও একটি কথা যদি বলি, 362টি স্টল প্যাভিলিয়ন রয়েছে এবং প্রত্যেকটি স্টল প্যাভিলিয়ন কিন্তু পুরো দমে প্রস্তুত রয়েছে এবং প্রত্যেকটি স্টল প্যাভিলিয়ন নতুন নতুন ছাড় দিচ্ছে প্রতিনিয়ত ক্রেতা আকর্ষণ করার জন্য। শুধু স্টল প্যাভিলিয়ন বিক্রির উদ্দেশ্যেই না, কিছু কিছু স্টল প্যাভিলিয়নে প্রতিষ্ঠানগুলো বসেছে কিন্তু তাদের পণ্যের এবং প্রতিষ্ঠানের প্রসারের জন্য বসেছেন, এবং তারা বলছেন যে তারা যেই উদ্দেশ্য নিয়ে, যেই লক্ষ্য নিয়ে তাদের স্টল প্যাভিলিয়ন নিয়ে এসেছে, সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে। কারণ এত দর্শনার্থী সমাগম হচ্ছে, দেশি বিদেশি দর্শনার্থী আসছে, তাদের পণ্যের এবং প্রতিষ্ঠানের প্রচার প্রসার সঠিকভাবে হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 17তম দিনের সর্বশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিন্নাতারা জশোয়া। এবারে খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। চট্টগ্রাম পর্বের দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে দুর্বার রাজশাহী। আজও টিকিট নিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন দর্শকরা। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। সরাসরি চলে যাব তার কাছে। রিমন, এখানে তাদের অধিকাংশ ব্যক্তি ম্যাচের টিকিটের জন্য আমরা দেখেছি যে দর্শকদের লম্বা লাইন, জনসমুদ্র একেবারে রীতিমতো জনসমুদ্র। এর বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত আজকে সরকারি ছুটির দিন, বড় কথা খেলা রয়েছে এবং তারা কিনা দুর্দান্ত ফর্মে রয়েছে। এর বেশ কয়েক দারুণ এবং বাপুতে দিচ্ছে কিন্তু একটা স্বস্তি এবং দর্শকদের উন্নয়নের কথা বলেছিলেন। টিকিটের জন্য হাহাকার হাতিতে সব মিলিয়ে যে জম্পেজ বিপিএল এর কথা বলা হচ্ছিল, সেই জম্পেজ বিপিএল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং শুরু থেকে দেখছিলাম দর্শকদের একটা বাড়তি উন্মাদনা। তবে একটা সংখ্যার মেঘ কিন্তু জম্পেজ বিপিএল এর কথা বলা হচ্ছিল, সেই জম্পেজ বিপিএল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং শুরু থেকে কিন্তু আমরা দেখছিলাম দর্শকদের একটা বাড়তি উন্মাদনা। তবে একটা সংখ্যার মেঘ তাদের পেমেন্ট না পেলে আজকে যে ম্যাচের কথা হচ্ছে সিলেটের বিপক্ষে যে ম্যাচটার কথা তারা বলেছিলেন, সেই জটিলতা আপাতত কেটে গিয়েছে। সিলেটের বিপক্ষে কিন্তু রাজশাহী এই মুহূর্তে ব্যাট করছেন না পেলে মাঠে অংশ নেবেন না। আজকের যে ম্যাচটার কথা হচ্ছে সিলেটের বিপক্ষে যে ম্যাচটার কথা তারা বলেছিলেন, সেই জটিলতা আপাতত কেটে গিয়েছে এবং সিলেটের বিপক্ষে কিন্তু রাজশাহী এই মুহূর্তে ব্যাট করছেন। জিসালমের কথা একটু আলাদা করে বলতে হয়। এবারের বিপিএল এর প্রথম দিকে অর্থাৎ ঢাকা পর্বে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। আজও একটা সুযোগ ছিল জিসানের, কিন্তু রনি তালুকদারের দারুণ একটা ক্যাচে পরিণত হয়ে তিনি ফিরে গেছেন। এখন দেখার বিষয়, জানেন যে এই দুটো দল অর্থাৎ সিলেট এবং রাজশাহী, তাদের দু দলের কাছে কিন্তু এই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি কোয়ালিফায়ার কিংবা এলিমিনেটর রাউন্ডে জায়গা করে নিতে হয়। তার চাইতেও বড় বিষয় পরবর্তী যেই ম্যাচটা অর্থাৎ দিনের স্বাগতিক চট্টগ্রামের ম্যাচ রয়েছে সন্ধ্যায়। এবং দর্শকদের কথা বলছিলাম যে এখনই প্রায় 18 লক্ষ দর্শক আমরা দেখেছি স্টেডিয়ামের আশেপাশে, পুরোটা যেন কানায় কানায় পূর্ণ। এবং যখন চট্টগ্রামের ম্যাচ শুরু হবে অর্থাৎ সন্ধ্যার সময়, তখন কিন্তু এই সংখ্যাটা আরও বাড়বে। এবং এই দর্শকদের কিন্তু দর্শকদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী উপস্থিত হয়েছেন, আমরা হয়তো বা জানার চেষ্টা করবো আসলে কি হয়েছিল। সেই ছিল আমার কাছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ম্যাচ এবং দর্শকের সবচেয়ে চাপে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। তামিমের সঙ্গে মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ঢাকার হার্ড হিটার ব্যাটসম্যান সাবির রহমান রুম্মান। মাঠে যা হয়েছে তা হিট অব দ্য মোমেন্ট ভেবে ভুলে যেতে চান। বিপিএলে বড় বড় ছক্কা হাঁকানোর পেছনে মনে করালেন নিজের কঠোর পরিশ্রমের কথাও। দুঃসময়ে পাশে থাকার জন্য ভক্তদের জানালেন ধন্যবাদ। পারফর্ম করেই আবার জাতীয় দলে ফিরতে চান সাব্বির। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। 82, 23, 7, 10 দুইটা আনবিটেন। তবে রানের নীতিতে আপনি চলতি বিপিএলে সাব্বির রহমান রুম্মানকে মাপতে পারবেন না, তাকে মাপতে হবে ছক্কা দিয়ে। কথা বলবো তার সঙ্গে। ধন্যবাদ সাব্বির সময় দেওয়ার জন্য। এত বড় বড় ছক্কা, নিশ্চয়ই আপনার ক্যারিয়ারের একটা নতুন কামব্যাক, খুব বেশি আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আসলে কামব্যাক বলতে পারেন, একটা নতুন অধ্যায় বলতে পারেন, এটা আমার সাথে যায়। আসলেই প্র্যাকটিস করছি, অনেক কষ্ট করেছি। লাস্ট বিপিএলটা খেলি নাই,
কষ্ট লেগেছে, বাট কামব্যাক করতে হবে, ন্যাশনাল টিমে খেলতে হবে, সব কিছু নিয়ে প্র্যাকটিস করেছি এবং আলহামদুলিল্লাহ সোফার ভালো যাচ্ছে। এত বড় ছক্কা আপনি এর আগেও মারতেন, সবসময় আপনি অ্যাটাকিং মুডে খেলতেন, কিন্তু এত বড় ছক্কার আসলে রহস্যটা কি? না, আসলে রহস্য না, আসলে অল অফ দ্য কনফিডেন্স ভাই। আসলে আমি যেখানে প্র্যাকটিস করেছি, যেভাবে প্র্যাকটিস করেছি, এই কনফিডেন্সটা আমার বিল্ড আপ করছে মাঠে এবং আমি এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো যাচ্ছে। রোমান, পৃথিবীটা গোল, বাউন্ডারি লাইনও গোল, সেই বাউন্ডারি লাইনে অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক কিছু হয়ে যায়, সেটাকে কি মাঠেই শেষ করছেন কিনা? অবশ্যই ভাই, ইনসাইড দ্য ফিল্ড ভাই, যা হয় ইনসাইড ফিল্ডে ভুলে যাওয়া উচিত এবং আমার কাছে মনে হয় মাঠের মধ্যে যা হচ্ছে না হবে, কি হচ্ছে না হচ্ছে, এটা মাঠের মধ্যে থাকাই ভালো এবং এটা বাইরে জিনিসটা নিয়ে নাও নিয়ে ভালো। বরিশালের সঙ্গে ম্যাচে মাঠের মধ্যে তামিম ইকবালের সঙ্গে আপনার একটা ইনসিডেন্স হয়েছিল, যা নিয়ে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশি কথা হচ্ছে। কি আসলে হয়েছিল এবং আপনি আসলে এই মুহূর্তে আপনার অবস্থানটা যদি একটু বলতেন। না দেখেন, মাঠের মধ্যে যেই ঘটনাই হোক, এটা মাঠের মধ্যে শেষ হয়ে যায় আমাদের মধ্যে এবং তামিম ভাই আমার অনেক বড় ভাই, আমার সিনিয়র বড় ভাই, রেসপেক্টফুল বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার আসলে বাংলাদেশের আসবেও না আমি জানি, বাট ওনার হিট দ্য মোমেন্ট এটা হয়ে গেছে আর আমি ওটা কিছু মনে করিনি অ্যাজ এ ছোটো ভাই হিসেবে। আর আমার উনি খুবই ক্লোজ বড় ভাই আমার এবং ওনার সাথে আমার খুবই সম্পর্ক ভালো এবং আশা করছি সম্পর্কটা চিরস্থায়ী থাকবে এবং ভবিষ্যতে ভালো যাবে। অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম জাতীয় দলের সাবেক হার্ডিটার ব্যাটসম্যান, যদিও সাবেক নয়, যে কোনো সময় হয়তোবা চলে আসতে পারেন আবারও জাতীয় দলে, বিশেষ করে এবারে বিপিএলে যেভাবে তিনি খেলছেন, সেই পুরনো সাব্বির রহমান রুমান। তার সঙ্গে বলছিলেন যে আপাতত এই বিপিএল দিয়ে ফিরতে চান জাতীয় দলে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, ঘটনাস্থলে আমাদের রিপোর্টার যাচ্ছেন, পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি সরাসরি দেখানোর চেষ্টা করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের পক্ষে বিশেষজ্ঞরাও, মূলনীতি পরিবর্তনে ভিন্ন মত, সবার মতামতে চূড়ান্ত প্রস্তাবনা তৈরির আশা নাগরিক কমিটির। চটপটির দোকান দেখিয়ে ঋণের নামে বিপুল টাকা আত্মসাৎ এস আলমের, 4 ব্যাংক থেকে 1.5 লাখ কোটির বেশি লুটপাট। বড় দুর্নীতিবাজ ধরতে দুদককে আরো সক্রিয় হওয়ার পরামর্শ। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।